প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের ৩২৬ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনাই এসছে বাংলাদেশ থেকে। ঘটনা পাঠিয়েছে ইমান আলী আর নাহিয়ান আক্তার। তবে দুটো ঘটনার মধ্যে একটা মিল রয়েছে যে এই দুটো ঘটনাতেই আমরা শুনতে পাবো নদী সংলগ্ন কয়েকটা জায়গার নাম, যেগুলো কিনা ভুতুড়ে। কিন্তু কেন সেটা জানার জন্য তো ঘটনা দুটো শুনতে হবে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩২৬ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। তারা এটিকে ভুতুড়ে নদীর তীর বলে, এমন একটা জায়গা যেখানে রাতে ছায়ামূর্তিরা ঘোরাফেরা করে। সেখান থেকে ভেসে আসে ভয়াবহ ফিসফিসানি। এই কথাগুলো শুনে হাসি চাপতে পারিনি। ঢাকার ধানমন্ডির বাসায় বসে এই গল্প শুনছিলাম আমার মায়ের মুখে। তিনি বলছিলেন খুলনা জেলার পশুর নদীর তীরে একটা অদ্ভুত জায়গা আছে, তার নাম তালপুকুর ঘাট। মা বললেন রাতের বেলায় নৌকা নিয়ে ওই দিকটা যাবে না ইমান, মানুষ বলে ওখানে শয়তানের বাস, শয়তানেরা ওখানে হাঁটা চলা করে। আমার নাম ইমান আলী। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ছাত্র। যারা নৃবিজ্ঞান মানে জানো না, তাদের জন্য বলে রাখি, নৃবিজ্ঞান হলো মানুষ এবং মানব সংস্কৃতি নিয়ে একটি ব্যাপক অধ্যয়ন। এটি মানুষের জৈবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ভাষাগত দিকগুলোর পাশাপাশি তাদের অতীত ও বর্তমানের জীবনযাত্রা নিয়ে আলোচনা করে। ঘটনায় ফিরছি। লোককাহিনী নিয়ে রিসার্চ করছি, এমন রহস্যময় জায়গার কথা শুনে মনে হলো এখানে না গেলে আমার থিসিস সম্পূর্ণ হবে না। তাই ঠিক করলাম 1 সপ্তাহ পরে তালপুকুর ঘাটে যাব। যেদিনকে আমরা যাত্রা শুরু করলাম, আমার সঙ্গে ছিল আমার রিসার্চ পার্টনার সাকিব আলী। ওর ক্যামেরা, রেকর্ডার আর ড্রোন সব নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। খুলনা শহর থেকে লোকাল বাসে 2 ঘন্টার পথ। বাস ছাড়লো সকাল 7টায়, আর আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পৌঁছাতে সময় গিয়ে দাঁড়ালো 10টা। নদীর ধারে নামতেই কেমন একটা অদ্ভুত অনুভূতি। নদীর তীরে পা দিতেই জুতো গেল কাদায় ডুবে। আমরা দুজনেই লক্ষ্য করলাম এক বৃদ্ধা পানি আনতে এসেছিল সেই সময়। তার নাম জানতে চাইলে সে জানায় তার নাম রহিমা খাতুন। আমি জিজ্ঞাসা করলাম এই জায়গার সম্বন্ধে নানান রকম ভৌতিক এবং অস্বাভাবিক ঘটনার রটনা আছে, এখানে কি অদ্ভুত কিছু ঘটে? আপনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, অবশ্যই জানবেন। বৃদ্ধা থেমে বললেন, তুমি শুনবে? আমি মাথা নাড়লাম। তিনি ফিসফিসিয়ে বললেন, মাঝরাতের পরেই নদীতে নামলে আর কেউ ফিরে আসে না। কালো ছায়ারা তাদেরকে টেনে নিয়ে যায়। এর বেশি আমি আর কিছুই বলতে পারবো না। সারা দিন সাইট পরিদর্শন করে আমরা দুজন একটা জায়গা ঠিক করলাম, সেখানেই টেন্ট খাটাবো। সন্ধে নামার আগেই আমরা টেন্ট খাটিয়ে ফেলেছিলাম। সাকিব রেকর্ডার চালু করলো। অন্ধকার নামতে সকালের পরিচিত নদী একেবারে অচেনা হয়ে উঠল। কোথাও কোনো আলো নেই, শুধু চাঁদের ম্লান আলোয় নদীর ঢেউগুলো চকচক করছে। রাত 10টার পর সেই নদীর তীর থেকে নানান রকম আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে হাওয়ার শব্দ, কিন্তু ঠিকভাবে শুনলে মনে হয় যেন কেউ ফিসফিস করে কথা বলছে। সাকিব আমার কাঁধে হাত রেখে বলল, কি অদ্ভুত শোনাচ্ছে তাই না? কেউ যেন দূর থেকে বলছে, ফিরে যাও, ফিরে যাও, এখানে এসো না। আমার গা কাঁপতে লাগলো। আমরা দুজনেই ভেবেছিলাম হয়তো বাতাস, কিন্তু বাতাসে কি এমন কথা বলে? সাকিব কিছুটা সাহসী, ও বলল, চলো নদীর ঘাট অবধি যাই, দেখি কি ব্যাপার। সাকিবের সাথে ঘাটে গিয়ে দেখি নদীর বুকে সাদা ধোয়ার মতো কুয়াশা জমেছে, আর সেই কুয়াশার ভেতর দিয়ে মনে হলো যেন ধীরে ধীরে কয়েকটা কালো অবয়ব হাঁটছে। তাদের মধ্যে একজনের উচ্চতা প্রায় 7 কি 8 ফুট।
তারা নদীর পাড়ের দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে নয়। কিন্তু তবুও মনে হলো যে ওরা মাঝে মাঝে আমাদের দিকে তাকিয়ে দেখছে। হঠাৎ সেই ছায়ামূর্তিগুলোর মধ্যে একটা ছায়ামূর্তি আমাদের দিকে হেঁটে এগিয়ে আসতে লাগলো। আমরা পিছু হটলাম। সাকিব ক্যামেরা তুলতেই ওর ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেল, অথচ কিছুক্ষণ আগেই ওর ক্যামেরার ব্যাটারিতে ফুল চার্জ ছিল। ছায়াটি ধীরে ধীরে আমাদের 20 হাতের মধ্যে এলো, মাথা নাড়ল ডান দিক আর বাঁ দিকে। তারপর ফিস ফিস করে কি একটা যেন বলল। হাতের ইশারা দেখে মনে হলো যেন সে আমাদেরকে বলতে চাইছে, তাদের সঙ্গে এসো, এখানেই থাকো, চলে যেও না। আমি অনুভব করলাম আমার পা অবশ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সাকিব আমার হাতে টান দিয়ে বলল, ইমান দৌড়াও। আর আমি সাকিবের কথায় সেখান থেকে দৌড় লাগালাম। পরদিন সকালে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে রাতের সমস্ত ঘটনা তাকে খুলে বললাম। উনি বললেন, শোনো, এক সময় এই নদীর পাড়ে অনেক তাল গাছ ছিল। এক রাতে ঢলের জলে এক মাদ্রাসার 6 জন ছাত্র ডুবে মারা যায়। এখানকার মানুষেরা বলে তারা এখনো ফিরে ফিরে আসে, আর এখানকার স্থানীয় লোকেরা বলে এখানে রয়েছে নদীর বউ। আমরা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, নদীর বউ তার মানে কি? ইমাম সাহেব বললেন, একজন মহিলা, ওর স্বামী নৌকা করে ওকে নিয়ে গিয়ে মাঝ নদীতে ঠেলে ফেলে দিয়েছিল। স্থানীয় লোকেরা বলে সে এখনো নদীতেই থাকে, রাতের বেলা পুরুষদের ডাকে, কেউ গেলে আর ফেরে না। আমার গা শিউরে উঠল এই সব কথায়। সাকিব বলল, তাহলে ইমাম সাহেব, গত রাতে যা দেখলাম তাহলে কি সেটা ওরা? ইমাম সাহেব চুপচাপ মাথা নাড়লেন। পরের দিন রাতে তেমন কিছু ঘটল না, কিন্তু তৃতীয় রাত আমরা সিদ্ধান্ত নিলাম ভিডিও ফুটেজ কিছু না পেলেও রেকর্ডার চালু রেখে চলে আসব। মাঝরাত হতেই বাতাসের সেই ফিসফিসানি আবার শুরু হয়। আমরা এদিকে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম। হঠাৎ দেখলাম টেন্টের দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়ামূর্তি। টেন্টের চেন একটু ফাঁক করে যেটা দেখলাম সেটা হচ্ছে, যে ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে তার মুখ ফ্যাকাশে, চুল নেই, চোখের জায়গা দুটো গহ্বরের মতো ফাঁকা। সে হাত বাড়িয়ে আমাদের ডাকছে, আর আমি টেন্টের বাইরে বেরিয়ে যেতে উদ্যত হব। ঠিক সেই সময় সাকিব আমার হাত ধরে টেনে টেন্টের ভেতরে ঢুকিয়ে নেয় আর আয়াতুল কুরসি পাঠ করতে থাকে। নিমেষের মধ্যে সেই ছায়ামূর্তি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সাকিব যখন আমাকে টেন্টে টেনে ঢুকিয়েছে তখন আমার গা ভারী হয়ে উঠেছে, আমার প্রায় জ্ঞান যায় যায় অবস্থা। কি করে যে ঢাকায় ফিরেছিলাম আমার খেয়াল নেই, যা ব্যবস্থা সাকিবই করেছিল। ঢাকায় ফিরে আসার পরও আমি রাতে ঘুমোতে পারতাম না। রাতে চোখ বন্ধ করলেই দেখতাম সেই ছায়ামূর্তিরা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে। ওদের ডাক শুনি, আর সেই ফিসফিসানি, তাদের কণ্ঠে মৃত্যুর আর্তনাদ। ওরা আমাকে আবার ডাকছে। রাতের নদীর তীর, ছায়ার নদী, ওরা এখন আমার স্বপ্নে নয়, বাস্তবে চলে আসছে। হয়তো কোনো এক রাতে আমি সত্যি বাড়ি ছেড়ে ওখানে চলে যাব, আর ফিরতে পারবো না। আজ 3 বছর কেটে গেছে। আমার রিসার্চ ফেলে রেখে আমি এখন ঢাকার এক স্কুলে পড়াই। কিন্তু কোনো কোনো রাতে যখন জানলার বাইরে পূর্ণিমার আলো পড়ে, আমি স্পষ্ট শুনতে পাই সেই নদীর পাড়ের ডাক, ইমান ফিরে আয়, ফিরে আয়। বাংলাদেশের এই তালপুকুর ঘাটের কথা আজও মানুষের মুখে মুখে ফেরে। কারো কাছে এটা লোককাহিনী, কারো কাছে ভূতের গল্প, আর আমার কাছে এটা অস্তিত্বের ঘটনা। কারণ যারা একবার ওই নদীর তীরে গেছে তারা জানে সেই নদীতে ছায়ারা আছে, ফিসফিসানিও আছে। ওরা চায় না তুমি ফিরে আসো, ওরা চায় তুমি ওদেরই একজন হয়ে যাও, চিরকাল নদীর তীরে ছায়াদের মধ্যেই থেকে যাও। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম।
অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম, ইমান আমাদেরকে পাঠিয়েছে। বাংলাদেশ থেকে যারা শুনছো তারা এই তালপুকুর ঘাটের কথা অবশ্যই জানো। তারা কমেন্ট করে জানাবে যে সত্যি এরকম কথা বা রটনা কি আছে যে সেই নদীর তীর ভুতুরে, সেখানে এখনো অস্বাভাবিক ঘটনা ঘটে। তবে সত্যি কথা বলতে আমি কখনোই ঘটনার কোনো সত্যতা যাচাই করি না, এবং শ্রোতা বন্ধুদের সবসময় বলি যে ঘটনা সবসময় এন্টারটেনমেন্টের জন্য শুনবে, মনোরঞ্জনের জন্য শুনবে, সেটাই হবে বুদ্ধিমানের কাজ। আর তোমরাও যদি এরকমই ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com-এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে নাহিয়ান আক্তার। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 326 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এমন একটা জায়গা আছে যেখানে 3টে নদী এসে মিলেছে। স্থানীয় মানুষেরা বলে এই 3 নদীর মিলনস্থলে রাতে থাকলে অনেক কিছু দেখা যায়, যেটা মানুষ চোখে দেখে ঠিকই কিন্তু মন মানতে চায় না। ছোটবেলায় এই গল্প শুনে মনে হতো দাদু ঠাকুমারা হয়তো ভয় দেখাচ্ছেন, কিন্তু বড় হয়ে বুঝলাম এই গল্প কেবল গল্প নয়, ভয়াবহ বাস্তব। আমার নাম নাহিয়ান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শেষ বর্ষের ছাত্র। আমার বন্ধুরা যখন পত্রিকা অফিসে ইন্টার্ন করছে, আমি তখন চলে গেলাম সেই 3 নদীর তীরে একটা রিপোর্ট করতে। আমার সঙ্গে ছিল বান্ধবী ফাইজা আর ক্যামেরাম্যান সিফাত। শরিয়তপুর জেলার মধ্যে দিয়ে গাড়ি যখন চলছিল, আমাদের ড্রাইভার হায়দার বলল, সাহেব, আপনারা যেই জায়গায় যাচ্ছেন সেখানে যাবেন না, ওখানে গেলে মানুষের বিপদ হয়। আমি হেসে বললাম, আচ্ছা হায়দার ভাই, ভূতের গল্প আমাকে বোঝাবেন না, সাংবাদিকতা করছি, এইসব লোক কাহিনী খুঁজতেই তো যাচ্ছি। তবে ভূত, সেটা কখনোই আমার বিশ্বাস হয় না। কিন্তু হায়দারের চোখে যে আতঙ্ক দেখেছিলাম তা আমি সহজে ভুলতে পারিনি। 3 নদীর মিলন ক্ষেত্রে যখন এসে পৌঁছালাম তখন বিকেল 4টে বাজে। আমরা সেখানে একটা ছোট্ট হোটেলে থাকার ব্যবস্থা করেছি। আমরা 3 জনেই কথা বলে নিলাম যে এখন একটু বিশ্রাম নিয়ে নেব, বেরোবো তো রাতে। রাত 11টার সময় আমরা 3 জনে 3 নদীর মিলন ক্ষেত্রে এসে উপস্থিত হলাম। জায়গাটা চুপচাপ। ফাইজা আমাকে বলল, নাহিয়ান, শুনছো কেমন একটা অদ্ভুত আওয়াজ আসছে, কেউ যেন কাঁদছে। আমি কান পাতলাম, সত্যি শুনতে পেলাম একটা নারীর কান্নার শব্দ। এক স্থানীয় জেলে সেখান থেকে বাড়ির পথে ফিরছিল, তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার নাম কি? সে তার নাম জানালো রহিম। রহিম ভাইকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, কই, আমি তো কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না। তবে রহিম বলল, আমি না শুনতে পেলেও এখানে অনেকেই ওই কান্নার আওয়াজ শুনতে পায়। ওই কান্না এক বিধবার, ওর স্বামী পদ্মার স্রোতে ভেসে গিয়েছিল। ও নিজেও ঝাঁপ দিয়েছিল ওই নদীতে আর আত্মহত্যা করেছিল। ওর আত্মা আজ ওর স্বামীকে খুঁজে বেড়ায়। কেউ যদি ওর কান্না শুনে নৌকা থামায় তাহলেই বিপদ। রহিম আমাদেরকে বলল, এই স্থানে বেশিক্ষণ থাকবেন না, এখান থেকে চলে যান, জায়গাটা ভালো নয়। সিফাত এই সময় বলে উঠল, ক্যামেরাটা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে, ভারী মুশকিলে পড়লাম। দ্বিতীয় দিন নদীর ধার দিয়ে যেতে যেতে দেখলাম একটা বিশাল বটগাছ। বাতাসে গাছের পাতাগুলো এমন শব্দ করছিল, মনে হচ্ছিল যেন শত শত মানুষ ফিস ফিস করে কথা বলছে। বটগাছটা যেখানে রয়েছে তার থেকে কিছুটা এগিয়ে নদীর পার, অবশ্যই বাঁধানো, সেখান থেকে নদীর পার অনেকটাই নিচে। হঠাৎ করেই আমরা 3 জনেই দেখলাম একটা ছায়ামূর্তি আস্তে আস্তে হেঁটে হেঁটে সেই পাড়ে এসে দাঁড়ালো। ফাইজা বলল, আরে ও কি নদীতে ঝাঁপ দেবে নাকি?
বলে সে এগিয়ে যেতে গেল, কিন্তু আমি বললাম, দাঁড়াও, যেও না, থামো। আমরা তিনজনেই যে দৃশ্যটা দেখলাম সেটা দেখার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। যেই ছায়ামূর্তিটা নদীর বাঁধানো ঘাটের ওপর থেকে ঝাঁপ দিল ঠিকই, কিন্তু সে নিচে পড়ল না, কর্পূরের মতো শূন্যে মিলিয়ে গেল। এখানে আগে বলা হয়নি যে স্থানীয় সেই জেলে রহিম ভাইকে আমরা সাথে এনেছিলাম, কেননা লোকাল কোনো লোক সঙ্গে থাকলে সুবিধা তো থাকেই। রহিম ভাই বললেন, ও মেয়ে, ওকে মানুষ ভেবো না, ও আসলে জলপিশাচ। ওর পেছনে গেলে নদীর তলায় টেনে নিয়ে যাবে। এখানকার লোক ওকে মাঝে মাঝেই দেখতে পায়। আপনাদের ভাগ্য ভালো, ওকে আজকে দেখতে পেলেন। আমি তাড়াতাড়ি সিফাতকে বললাম, কি গো, ভিডিওটা তুলেছ? সিফাত আমাকে বলল, আর ভিডিও, ক্যামেরা মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে দেখব কতটা কি উঠেছে। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। পরের দিন রাতের ঘটনা এবার এখানে বলছি। সেদিনও রহিম ভাই আমাদের সাথে ছিল। রহিম ভাই আমাদেরকে স্থানীয় অনেক কথা বললেন যে আজ যেই জায়গায় নিয়ে যাব সেখানে ভোরবেলা মাছ ধরতে গিয়ে বহু মানুষ নিখোঁজ হয়েছে। স্থানীয়রা বলে এই নদীর নিচে আছে মৃত্যুর নগরী। রহিম ভাই আমাদেরকে এক বৃদ্ধ মৎস্যজীবীর কাছে নিয়ে গেল। তিনি আমাদেরকে বললেন, একবার একদল যুবক এসেছিল এইখানে, ড্রোন উড়িয়েছিল নদীর উপর। হঠাৎ ড্রোনের ক্যামেরায় দেখা যায় নদীর বুকে অসংখ্য ছায়া হেঁটে বেড়াচ্ছে। পরক্ষণেই এক যুবক ড্রোন নিয়ন্ত্রণ করতে গিয়ে নদীতে পড়ে যায়। সেখানে অতগুলো লোক থাকাতেও নিমেষের মধ্যে সে নদীর জলে তলিয়ে যায়। পূর্ণিমার আলোয় নদীর জল চকচক করছে। হঠাৎ করে ফাইজা আমাদেরকে বলল, ওই দেখো দূরে একজন বৃদ্ধা আমাদেরকে ডাকছে। সেই বৃদ্ধ মাঝি আমাদেরকে বলল, ওই দিকে তাকিও না। আমরা সেই দিক থেকে মুখ ঘোরালাম। সেই বৃদ্ধ মাঝির নাম ছিল রেহমান চাচা। রেহমান চাচা আমাদেরকে বলল, ওই বৃদ্ধা আসলে কে আমি তোমাদেরকে দেখাতে পারি, তবে বিপদ আছে। আমরা তখন রেহমান চাচাকে বললাম, আমরা কোনো বিপদেই ভয় করি না, আর আপনি তো আছেন, আমাদের ভয় কিসের? রেহমান চাচা তার নিজের নৌকা করে আমাদেরকে 3 নদীর মিলনস্থলে নিয়ে গেল। পরিবেশটা ছিল অদ্ভুত। সিফাত ভিডিও করছিল, কিন্তু মাঝে মাঝেই তার ক্যামেরা হ্যাং করে যাচ্ছিল। হঠাৎ করে রেহমান চাচা আমাদেরকে বলে, দেখো তো নদীর মাঝখানে কিছু দেখতে পাচ্ছ কিনা। যেই জায়গাটায় রেহমান চাচা আঙুল নির্দেশ করছে সেই দিকে তাকিয়ে আমরা সকলেই দেখতে পেলাম সেই বৃদ্ধা যাকে ফাইজা কিছুক্ষণ আগেই দেখেছিল, সে একইভাবে হাত নেড়ে আমাদেরকে ডাকছে। রেহমান চাচা বলল, তোমরা যাকে বৃদ্ধা ভাবছ সে আসলে কি, এবার সেটা দেখতে পাবে। রেহমান চাচার নৌকাটা সেই বৃদ্ধার দিকে এগিয়ে নিয়ে চলে। অদ্ভুত ব্যাপার, নৌকা যত সেই বৃদ্ধার কাছাকাছি যেতে থাকে আমরা পরিষ্কার বুঝতে পারি ওটা কোনো মানুষ নয়, ওটা একটা নরকঙ্কাল, যে কিনা জলের ওপরে দাঁড়িয়ে রয়েছে। আমি রেহমান চাচাকে বললাম, আপনি একটু নৌকাটা আরো কাছাকাছি নিয়ে চলুন। রেহমান চাচা বলল, পাগল নাকি, ওখানে চর আছে, নৌকা আটকে যাবে। কয়েক মুহূর্ত পর সেই কঙ্কালটাকে আমরা আর দেখতে পেলাম না। কর্পূরের মতো যেন সেটা নিমেষের মধ্যে উবে গেছে। রেহমান চাচা আমাদেরকে নৌকা ঘুরিয়ে পাড়ে নিয়ে আসে। আমরা যখন যে যার বাড়িতে ফিরে এসেছিলাম এই ঘটনার রেশ কাটতে বেশ সময় লেগেছিল। ফাইজা মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল, কথা বলতো না, খেত না। সিফাত ক্যামেরা ঘেটে দেখেছিল যে কিছু কিছু ভিডিও ওর ক্যামেরা বন্দী হয়েছে ঠিকই, কিন্তু আসল জায়গার কোনো ভিডিওই তার আসেনি। আমরা তিনজনেই বুঝেছিলাম যে এই 3 নদীর তীরে এমন কিছু আছে যা মানুষ বোঝে না। ওখানকার অদৃশ্য অধিবাসীরা চিরকাল ক্ষুধার্ত। ওরা চায় তুমিও একদিন নদীর নিচে চলে যাও আর ওদের সঙ্গে গিয়ে মিশে যাও চিরকালের জন্যে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম।
দুটো ঘটনারই এন্ডিং কিছুটা একই রকম, কিন্তু আমার বেশ ভালো লেগেছে দুটো ঘটনাই। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেননা তোমাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান। আর তোমাদের কমেন্ট পড়েই আমি জানতে পারি যে তোমাদের ঘটনা কেমন লাগছে। ঘটনা সিলেকশন করতেও আমার সুবিধে হয়। আর সেরকমই কিছু কমেন্ট এবার পড়ে নেওয়ার পালা। চলে যাবো একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে টুম্পা সহদেব, তন্ময় মণ্ডল, হিনা শেখ লিখেছে ও গড গিফট রাজদা কেমন আছো? দাদা আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক, ঘটনাটা খুব ভালো লাগলো রাজদা। কমেন্ট করেছে সোনালি, লিখেছে আবারও চলে এলাম ঘটনা শুনতে দাদা, আমি চেন্নাই থেকে শুনছি। ঘটনাটা খুবই ভালো ছিল আর ভিডিও এপিসোডগুলো খুব ক্রিপি ছিল। লাভ ইউ অল প্রেতপক্ষ পরিবার, এইভাবে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। কমেন্ট করেছে চুমকি ঘোষ, মোহাম্মদ মঞ্জু, লোপাবিনী ভ্লগ, বুবন ঘোষ, অমিতা ঠাকুর, সুবর্ণ চক্রবর্তী লিখেছে দাদা তোমার এই সুমধুর কণ্ঠে ঘটনাগুলো মনে হয় চোখের সামনে ঘটছে। লাভলি ভয়েস, এইভাবেই এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। লটস অফ লাভ প্রেতপক্ষ, যুগ যুগ জিও। কমেন্ট করেছে ফ্রি তন্ত্র মন্ত্র ট্রিটমেন্ট, সব্যসাচী চক্রবর্তী, এস জে ভ্লগ। শ্যামল মিত্র লিখেছে রাজদা প্রেতপক্ষের সবকটা ঘটনাই অসম, কারণ তোমার কণ্ঠে শোনানো সব ঘটনা খুব রোমাঞ্চকর। অসম অসম দাদা। কমেন্ট করেছে সবার পছন্দ অজন্তা হোর। প্রদীপ চট্টোপাধ্যায় লিখেছে উত্তরপাড়া থেকে শুনে নিলাম ঘটনাটা, আজ ঘটনাটা শুনে ভয় ও কষ্ট পেলাম, চোখ টেবিলের ওপর ভাবতেই গা শিউরে উঠল। আজ তাড়াতাড়ি ঘটনা শুনে নিলাম, ভালো থেকো ভাই রাজ, শুভরাত্রি। কমেন্ট করেছে সমীর সরকার, ইসমাইল কমেডি, শ্রেয়শ্রী বড়ুয়া, একলাপথের পথিক রে ভাই, আর পীয়ূষ পাঁজা। এই সবকটা কমেন্টই এসছে হাসপাতালে মৃতদেহের চোখ চুরি যাওয়ার ঘটনা, চোখবিহীন প্রেতের আতঙ্ক, প্রেতপক্ষের 324 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা। Jesse, you left the fridge open. Holy shit. Oh my god. What's going on? Oh my god. Oh my god. Oh my god.
door opened up a few minutes ago. So while I was laying down, so we're going to see if it's going to open again. I closed it and got back in the bed. And hopefully it is shut for tonight. I just end up getting out my bed a minute ago and shutting it. So let's see. There you go. Looky. I'm in my bed. And there she goes. So I'm going to have to end up putting a towel in it, or she's going to keep opening it up all night. But I'm in my bed, as you can see. It opened up again by itself. First time din mo nakakita ng kakay ba? Ikaw, direct sige na ka? Ikaduha ini. Asa yung first time mo? Na high school ako. Atong sa... Kuman, Sige, pana. on na ito. 4, 5. Basta gawas.